তো আজ আমরা হচ্ছে ডব্লিউ.এইচ. অর্ডেনের অর্থাৎ উইস্টন হাগ অর্ডেনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, দ্য আননোন সিটিজেন, এটা পড়তে চলেছি। তো কবিতাটা পড়ার পূর্বে আমরা প্রথমেই একটু কবির সম্পর্কে জানবো এবং তারপর কবিতাটার কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে কবিতাটা বোঝার পূর্বে, সেটা সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। আচ্ছা, তো প্রথমত ডব্লিউ.এইচ. ওয়ার্ডেন, যিনি অর্থাৎ যার পুরো নাম হচ্ছে উইস্টন হাগ অর্ডেন, যিনি আমাদের মানে সেকেন্ড জেনারেশন অফ মডার্ন পোয়েটস, মানে হচ্ছে মডার্ন পোয়েটসদের সেকেন্ড জেনারেশনের মধ্যে পড়ছেন। ফার্স্ট জেনারেশনের মধ্যে আমরা যেমন জানি টি.এস. ইলিয়ট রয়েছেন, তেমনি সেকেন্ড জেনারেশনের মডার্ন পোয়েটসদের মধ্যে ডব্লিউ.এইচ. ওয়ার্ডেন হচ্ছেন একজন, যিনি 1907 সালে ইয়র্কে জন্মগ্রহণ করেন এবং তার আর্লি লাইফটা তিনি কাটান বির্মিংহামে। এবং 1925 সালে তিনি অক্সফোর্ডে আসেন এবং তারপর সেখানে তিনি একটা সেন্ট্রাল ফিগারের একটা খুবই গুরুত্বপূর্ণ কবি হিসেবে তিনি পরিগণিত হন। এবং তারপর তার কিছু গ্রুপের মেম্বারদের মধ্যে রয়েছে যেমন স্টিফেন স্পেন্ডার, লুইস ম্যাকনিস অ্যান্ড সেসিল ডে লুইস। এবং তারপর তিনি কেমব্রিজ থেকে একজন তার খুব গুরুত্বপূর্ণ ফ্রেন্ড ক্রিস্টোফার আইসার উড, তো ক্রিস্টোফার আইসার উড এর সাথে 1930 সালে তারা একটা গ্রুপ ফর্ম করেন এবং যেই গ্রুপটা তারা বেসিক্যালি কার্ল মার্কসের যে থিওরি রয়েছে সেই কার্ল মার্কসের থিওরিকে বেসিক্যালি মানে কার্ল মার্কসের থিওরিগুলো তার মানে তাদের লেখার মধ্যে রিফ্লেক্টেড হতো বেশি পরিমাণে, ঠিক আছে। মানে তাদের মেন যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে কার্ল মার্কসের থিওরির ওপর বেস করে তাদের লেখালেখিগুলো হতো। ডব্লিউ.এইচ. অর্ডেন ক্রিস্টোফার আইসার উডের সঙ্গে তিনি অনেক খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মডার্ন পোয়েটিক ড্রামাস তৈরি করেছেন, ঠিক আছে। এবং যাদের মধ্যে প্রথমেই রয়েছে দ্য অ্যাসেন্ট অফ F6, যেটা 1936-এ পাবলিশড হয়, অ্যান্ড তারপর দ্য ডগ বিনিথ দ্য স্কিন, যেটা 1935 সালে, অ্যান্ড তারপর অন দ্য ফ্রন্টিয়ার, যেটা 1938 সালে। তো এইটা হচ্ছে মানে ডব্লিউ.এইচ. অর্ডেন এবং ক্রিস্টোফার আইসার উড তারা দুজনে একসাথে মিলে এই তিনটে মডার্ন পোয়েটিক ড্রামাস, ফেমাস তিনটে মডার্ন পোয়েটিক ড্রামাস তারা লিখেছিলেন। এবং ওয়েল নোন ছিলেন কিসের জন্য? তার লাইক ভার্সের জন্য। লাইক ভার্সের জন্য বলতে তার একটা প্রকার একটা লাইক ভার্স বলতে এক প্রকার একটা সায়েন্টিফিক কালচারের একটা কাইন্ড, ঠিক আছে। এবং লিবারেল ওপিনিয়ন, একটা লিবারেল ওপিনিয়ন তার লেখার মধ্যে প্রায় আমরা দেখতে পাই, ঠিক আছে। এবং ডব্লিউ.এইচ. অর্ডেনের লেখার মধ্যে আমরা যেটা দেখতে পাই যে তিনি আমাদের সামাজিক বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে আমাদের মেকানাইজ সিভিলাইজেশনে, কারণ আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সোসাইটি একটা মেকানাইজড সোসাইটিতে পরিবর্তিত হচ্ছে। তো তার ফলে একটা মেকানাইজড সোসাইটির এফেক্ট আমাদের সোশ্যাল মানুষদের ওপর বা আমাদের সামাজিক মানুষদের ওপর কীভাবে পড়ছে এবং তার ফলে মানুষরা কীভাবে মেকানিক্যাল লাইফ লিড করছে। অর্থাৎ আমরা হিউম্যান বিংস হিসেবে জন্মগ্রহণ করছি, কিন্তু হিউম্যান বিংস থেকে কীভাবে একটা মেকানিক্যাল লাইফে আমরা কনভার্ট হচ্ছি বা ট্রান্সফর্ম হচ্ছি, সেটা কিন্তু তিনি তা অর্থাৎ ডব্লিউ জনেন তিনি কিন্তু তার লেখার মধ্যে এটা ফুটিয়ে তুলতেন। ওকে, অ্যান্ড এবং তারপর কীভাবে সেখানকার সামাজিক মানুষরা তাদের বডি এবং স্পিরিট এই সব মেকানিক্যাল লাইফ লিড করার ফলে মানে প্রতিদিন ফ্যাক্টরিতে কাজ করো, তো সেখান থেকে কোনো মুক্তি নেই, দিনের শেষ জীবন পর্যন্ত কাজ করে যা। তো এর ফলে তাদের বডি এবং স্পিরিট উভয় রেস্টলেস হয়ে যেত, মানে ক্লান্ত হয়ে যেত এক কথা আমি যদি বলি। এবং তারপর তিনি আমাদের সেই সময়কার আমলে কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজড যে মিডল ক্লাস সোসাইটি ছিল সেই সোসাইটির কন্ডিশনগুলোকে তিনি তা মানে তুলে ধরতেন এবং তিনি চেষ্টা করতেন তিনি তার কবিতার মধ্য দিয়ে এই সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজড মিডল ক্লাস সোসাইটিকে যেন তিনি চেঞ্জ করতে চেয়েছিলেন তার কবিতার মধ্য দিয়ে। এবং এর ফলে এই মেকানিক্যাল লাইফ লিড করার ফলে সাধারণ মানুষদের যে মানসিক ভারসাম্য, সেই মানসিক ভারসাম্য কীভাবে হারিয়ে যায় সেটা সম্পর্কে তিনি এখানে তার কবিতার মধ্যে তুলে ধরতেন। এবং তিনি চেষ্টা করতেন যে আমাদের এই যে মেকানিক্যাল লাইফ, তো এই মেকানিক্যাল লাইফকে যদি আমাদেরকে কন্ট্রোলে আনতে পারি বা মেকানিক্যাল লাইফকে যদি আমরা ঠিক করতে পারি যাতে সামাজিক মানুষদের যাতে কোনো সমস্যা না হয়, তো তিনি তার ফলে কার্ল মার্কসের থিওরির ওপর বেস করে তিনি তার লেখাগুলো করতেন। তো এবার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট,
অর্থাৎ ডব্লিউএইচ অর্ডেন তার লেখার মধ্যে মেন বেসমেন্ট যদি আমরা ধরি, সেটা হচ্ছে কার্ল মার্কসের আইডিওলজির ওপর বেস করে তার লেখালেখিগুলো হতো। কিন্তু 1940 সাল থেকে তিনি মনে করলেন যে আমাদের দেশে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু সবগুলো ওই কার্ল মার্কসের থিওরির উপর বেস করে, বা সিগমন্ড ফ্রয়েডের যে সাইকোলজি ব্যাপারগুলো রয়েছে, সাইকোলজি যে থিওরিগুলো দিয়েছেন সিগমন্ড ফ্রয়েড, তো এই সমস্ত থিওরির উপর বেস করে কিন্তু ওই আমাদের সামাজিক যে সমস্যাগুলো কিন্তু সমাধান করা যাবে না। তাই জন্য তিনি 1940 সালে তিনি ভগবানের উপর বিশ্বাস করা শুরু করেন। তিনি বিলিভ ইন গড, তিনি ভগবানের উপর বিশ্বাস করা শুরু করলেন, এবং তারপর থেকে তার ভগবানের প্রতি এক ভক্তি জন্মায়, এবং সেই ভক্তি আমরা 1940 সালের পর থেকে তার লেখার মধ্যে একটা দেখতে পাই। তাহলে এই যে চেঞ্জ 1930 সালে তিনি মার্কসের আইডিওলজির উপর বেস করে করতেন, বা সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালিসিসের উপর বেস করে তিনি লেখালেখি করতেন, কিন্তু এই যে 19 সালে তিনি যে এই যে একটা আহ, ভগবানের প্রতি তার যে একটা ডিভোশন তৈরি হলো, তো এই যে একটা একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই। তো এই ট্রান্সফরমেশনের ফলে তার লেখার মধ্যে স্টাইল, টেকনিক, ইনার যে বেসমেন্ট যেটা আমি বললাম, তো এইসব ব্যাপারের একটা খুবই র্যাপিড আমরা চেঞ্জ দেখতে পাই। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা কবির সম্পর্কে জানলাম। তো কবিতাটা পড়ার পূর্বে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে জানতে চাচ্ছি, যে কনসেপ্টটা আমাদের ওই সময়কার সোসাইটিকে কতটা পরিমাণে একেবারে শোষণ করছে সেটা সম্পর্কে আমাদের জানতে সুবিধা হবে। তো প্রথমে কনসেপ্টটা হচ্ছে যে সেটা হচ্ছে টোটালিটেরিয়ানিজম। টোটালিটেরিয়ানিজম ব্যাপারটা হচ্ছে যে টোটালিটারিয়ানিজম হচ্ছে ইজ আ ফর্ম অফ গভর্নমেন্টের একটা ফর্ম দ্যাট অ্যাটেম্পস টু কন্ট্রোল অল অ্যাসপেক্টস অফ ইটস সিটিজেন্সেস লাইফস। সো এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ফর্ম যেটা আমাদের সিটিজেন্সের জীবনটাকে সব দিক থেকে কন্ট্রোল করতে তৈরি করা হয়েছে এই গভর্নমেন্টের এই যে মানে ফর্মটা টোটালিটারিয়ানিজম। এবং এই টোটালিটারিয়ান মানে সোসাইটিজ যে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা যদি দেখি, তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে স্ট্রং সেন্ট্রাল রুল। যে গভর্নমেন্টের কিছু তৈরি করা রুল রয়েছে, সেটাই স্ট্রং, সেটাই সেন্ট্রাল রুল, সেটাকে সবাইকে মানতে হবে, সেটাকে কেউ নেগলেক্ট করতে পারবে না। সেকেন্ড যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ল্যাক অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম, যেটা আমাদের কবিতার মধ্যে বারবার ডব্লিউ জর্ডান আমাদেরকে সেই দিকেই ইন্ডিকেট করে বোঝাতে চেয়েছেন। তো সেটা হচ্ছে ল্যাক অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম। ব্যাপারটা হচ্ছে যে ফ্রিডম মানে হচ্ছে কোনো ওপিনিয়ন বা ভিউ, যে কোনো হয়তো নিয়ম তৈরি করা আছে গভর্নমেন্টের, এবং সেই গভর্নমেন্টের নিয়মটা কি ঠিক না বেঠিক, সেটা আমাদের যেসব নেটিভ পিপলরা রয়েছে তারা কিন্তু সেটার বিরুদ্ধে কোনো প্রোটেস্ট, কোনো প্রতিবাদ জানাতে পারবে না, অর্থাৎ তারা তাদের নিজস্ব কোনো ওপিনিয়ন দিতে পারবে না, তারা তাদের নিজস্ব কোনো ভিউ পয়েন্ট দিতে পারবে না। এবং যদিও বা ওপিনিয়ন দেয়, সেই ওপিনিয়নটাও হবে হয়তো, মানে সেই ওপিনিয়নটা গভর্নমেন্টের তৈরি হবে। যদি গভর্নমেন্ট বলে যে যুদ্ধকে তোমরা সাপোর্ট করো, তো অবশ্যই তারা যুদ্ধকে সাপোর্ট করবে। যদি তারা বলে যে তোমরা শান্তিকে সাপোর্ট করো, তাহলে তারা শান্তিকে সাপোর্ট করবে। তো এইভাবে তাদের নিজস্ব কোনো মানে ইন্ডিভিজুয়াল কোনো ওপিনিয়ন তাদের দেওয়ার ক্ষমতা নেই। এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সিঙ্গেল পার্টি রুল, যে এখানে একটাই পার্টি থাকবে, এখানে আর অন্যান্য কোনো পার্টি থাকবে না। আর চারের দাগের পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে এই যে টোটালিটারিয়ান গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা বেসিক্যালি রুল করা হতো বিউরোক্র্যাটসের দ্বারা। বিউরোক্র্যাটস ব্যাপারটা কি? বিউরোক্র্যাটস হচ্ছে, বিউরোক্র্যাসি ইজ আ বডি অফ নন ইলেক্টেড গভর্নিং অফিসিয়ালস অর অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি মেকিং গ্রুপ। মানে সোসাইটিটা কেমনভাবে চলবে সেই সমস্ত নিয়মগুলো তারা তৈরি করতো বিউরোক্র্যাটসরা। টোটালিটারিয়ানিজম এটা হচ্ছে একটা ইজ আ পলিটিক্যাল সিস্টেম দ্যাট এক্সারসাইজেস, তাহলে টোটালিটারিয়ানিজম ইজ আ পলিটিক্যাল সিস্টেম দ্যাট এক্সারসাইজেস কমপ্লিট কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন ওভার পাবলিক অ্যান্ড প্রাইভেট লাইফ। যে টোটালিটারিয়ানিজম যে কনসেপ্টটা, এই যে পলিটিক্যাল ফর্ম, এটা শুধুমাত্র মানুষের যে পাবলিক লাইফকে জাজ করছে তা কিন্তু নয়, পার্সোনাল লাইফকেও জাজ করছে। তো এখানে গভর্নমেন্ট কিছু এরকম কিছু ব্যক্তিদেরকে নিয়োগ করেছেন, প্রতিটা ব্যক্তিদেরকে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ, গোপনে তাকে মানে গোপনে তাকে রাখার জন্য কার সাথে দেখা করছে, কোথায় চাকরি করছে, কোন কোন পলিসিগুলো করছে না করছে, তাদের কতগুলো সন্তান, বিয়ে হয়েছে কি না,
তারপর হচ্ছে তারপর মানে কোনো কিছু তার ডিউ যদি থাকে ডিউগুলো ঠিকঠাক সে ফুলফিল করতে পারছে কি না, তো এইসব ব্যাপারগুলো সব কিছু জিনিস গভর্নমেন্ট একদম পর্যবেক্ষণ করছে। এবং ইট ইজ কনসিডার দ্য মোস্ট এক্সট্রিম ফর্ম অফ অথরিটারিজম। তো এটা হচ্ছে মানে অথরিটারিজম যে ব্যাপারটা রয়েছে সেটার একেবারে এক্সট্রিম ফর্ম হচ্ছে এটা। এবং আমাদের মনে এবার প্রশ্ন জাগতে পারে যে কেন গভর্নমেন্ট এই টোটালিটারিয়ানিজম ব্যাপারটাকে এত বেশি সাপোর্ট করছে। কারণ গভর্নমেন্টের ভয় রয়েছে যে যদি কোনো কারণে কোনো ব্যক্তিকে যদি ইন্ডিভিজুয়াল ফ্রিডম দিয়ে দেওয়া হয়, ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তারা কি করবে, তারা তাহলে যদি আমার বিরুদ্ধে যদি কোনো কারণে তারা মতবিরোধ দেখায় এবং সেই মতবিরোধটাকে যদি অন্যান্য মানুষেরা সাপোর্ট করতে শুরু করে, তাহলে মানে গভর্নমেন্ট যে সিংহাসনে বসেছিলেন সেই সিংহাসনে বসাটা অত্যন্তই কঠিন হয়ে উঠবে। সেই কারণেই সেই সময়কার কন্টেম্পোরারি যে গভর্নর ছিলেন তিনি মনে করতেন যে না, এইভাবে আমরা মানুষদের ইন্ডিভিজুয়াল ফ্রিডম দেবো না, যার ফলে তাদের নিজস্ব কোনো ওপিনিয়ন প্রকাশ করারও তাদের কোনো ক্ষমতা থাকবে না। অ্যাকচুয়ালি গভর্নর চেয়েছিলেন যে এই সমস্ত হিউম্যান বিংসদেরকে কীভাবে আমরা একটা মেকানিক্যাল লাইফে ট্রান্সফর্ম করি, আর অ্যাকচুয়ালি স্লেভারিতে আমরা কীভাবে নিয়ে যাই, যে যা বলবো তাই করবে, তাদের নিজস্ব কোনো ওপিনিয়ন বা ভিউ পয়েন্ট থাকবে না। এটা হচ্ছে টোটালিটারিয়ানিজমের মেন কনসেপ্ট, মানে মেন উদ্দেশ্য আমরা যদি বলি। তো এবার আমরা শুরু করি কবিতাটা দ্য আননোন সিটিজেন। সো আননোন সিটিজেন ব্যাপারটা প্রথমে একটু আমরা এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা যাক। এটা লেখা হয়েছিল 1939 মার্চে এবং এটা পাবলিশড হয় 1946 জানুয়ারিতে। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গভর্নর তো এত মানে আমি একটু আগে থেকে বলছি যে গভর্নরের কাছে প্রতিটা মানুষদের একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ডিটেলস আছে, ইচ অফ এভরিথিং। কিন্তু তাতেও কেন ডব্লিউ.এইচ. ওয়ার্ডেন বলছেন দ্য আননোন সিটিজেন, যেই সিটিজেনটা কথা বলা হচ্ছে আমাদের এখানে বলা হবে, সেই সিটিজেনটা গভর্নরের কাছে কেন আননোন? কারণ এটার খুব সুন্দর একটা আইরনি আছে, যে ব্যাপারটা হচ্ছে যে গভর্নমেন্টের কাছে ওই পার্সনটার সম্পর্কে মানে ইন ডিটেলস সমস্ত ফ্যাক্টস আছে, সমস্ত ইনফরমেশান আছে, বাট কিন্তু গভর্নর ওই পার্সনটা সম্পর্কে জানে না। পার্সনটা আসলে কি চায়, তার কি ওপিনিয়ন, তার কি ভিউ পয়েন্ট, সেটা কিছুই জানে না গভর্নর যেমন বলছে তেমনভাবেই ও মানে পার্সনটা নিজের লাইফ লিড করছে। তো এইভাবে তিনি ডব্লিউ.এইচ. ওয়ার্ডেন এখানে বেসিক্যালি ওই সময়কার টোটালিটারিয়ান গভর্নমেন্ট যে ব্যাপারটা রয়েছে সেটাকে বেসিক্যালি তিনি ক্রিটিসাইজ করছেন এই টাইটেলটার মধ্য দিয়ে, যে গভর্নর এত কিছু জানে ওই ব্যক্তিটার সম্পর্কে, কিন্তু গভর্নরের কাছে ব্যক্তিটির ইনফরমেশন আছে, কিন্তু ব্যক্তিটির মানে ব্যক্তিটি আসলে কি চায় সেটা সম্পর্কে কিছুই জানে না সে গভর্নর। তাই জন্যই তিনি ডব্লিউ.এইচ. ওয়ার্ডেন বলছেন যে হয়তো অনেক ইনফরমেশন আছে, কিন্তু তাও গভর্নরের কাছে ওই ব্যক্তিটি আননোন সিটিজেন, একটা অপরিচিত একটা সিটিজেন বলতে পারি আমরা। 2JS07AIM378 দিস মার্বেল মনুমেন্ট ইজ ইরেক্টেড বাই দ্য স্টেট। তো এখানে একটা আমার ব্যক্তির সম্পর্কে জানবো যিনি মারা গেছেন, এবং সেই ব্যক্তিটির স্মৃতিসৌধের ওপর সেখানে একটা খোদাই করা রয়েছে। কি খোদাই করা রয়েছে? যে JS07AIM378 এই ডিজিটগুলো, এই লেটার আর ডিজিটের কিছু কম্বিনেশন লেখা রয়েছে তার স্মৃতিসৌধের ওপর। আমরা সাধারণত জানি কি, যে যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে আমরা ব্যক্তিটির স্মৃতিসৌধের ওপর সেখানে তার নাম, তার লাইফ স্প্যান, তিনি কী ভালো কাজ করে গেছেন সেগুলো সম্পর্কে আমরা লিখি। কিন্তু না, এখানে কি লেখা আছে, যে এখানে টোটালিটারিয়ান গভর্নমেন্টের দ্বারা পরিচালিত ওই ব্যক্তিটির স্মৃতিসৌধের ওপর কিছু লেটার্স আর নাম্বারের কিছু কম্বিনেশন ঘটানো, মানে কম্বিনেশন লেখা রয়েছে মার্বেল মনুমেন্টের ওপর স্টেটের দ্বারা, ইরেক্টেড হয় স্টেটের দ্বারা। মানে অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে ডব্লিউ.এইচ. ওয়ার্ডেন এটা ক্রিটিসাইজ করছেন যে গভর্নমেন্টের কাছে ব্যক্তিটির নামটা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা তার নাম্বারগুলো গুরুত্বপূর্ণ, যে কতটা ইনফরমেশন ব্যক্তিটি সম্পর্কে আছে, কতটা তিনি কালেক্ট করতে পারছেন, সেইটা আরও বেশি গুরুত্বপূর্ণ।
ব্যক্তিটা কী চায়, ব্যক্তিটার ফিল কী করছে, ফিলিং কী ব্যক্তিটা কী ফিল করছে, ব্যক্তিটার ওপিনিয়ন কী, এইসব ব্যাপার অতটা ম্যাটার করে না। তো কবিতাটা পড়ার পূর্বে আমরা এরকম কিছু অনেক ধরনের গভর্নমেন্টের তৈরি করা অর্গানাইজেশন সম্পর্কে আমরা জানব। সেই অর্গানাইজেশনগুলো ওই সময়কার কন্টেম্পোরারি মানুষদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখছে, সেটারই রিপোর্ট গভর্নমেন্টকে দিচ্ছে। এবং এই সমস্ত রিপোর্ট দিচ্ছে কেন, গভর্নমেন্ট কেন এত বেশি প্রত্যেকটা মানুষদের প্রতি এত বেশি সজাগ কেন তাদের ইনফরমেশন কালেক্ট করতে? কারণ গভর্নমেন্টের ভয় রয়েছে যে যদি কোনো ব্যক্তি তার নিজস্ব ওপিনিয়ন বা ভিউ পয়েন্ট যদি প্রকাশ করে ফেলে এবং তার ফলে যদি সে অন্যান্য মানুষদেরকেও তার দলের মধ্যে নিয়োগ করতে পারে, তাহলে গভর্নমেন্টের সিংহাসনে বসা অত্যন্তই কঠিন হয়ে উঠবে। তো সেই ভয়ে তিনি প্রতিটা ব্যক্তিদেরকে একটা নিজস্ব বাউন্ডারির মধ্যেই রাখছেন, একটা নিজস্ব লাইফস্টাইলের মধ্যেই রাখছে, একটা মেকানিক্যাল লাইফস্টাইলের মধ্যেই রাখছে। যেমনভাবে একটা কোনো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট যেই কাজের জন্য তৈরি হয় সেই কাজের জন্য তেমনভাবে ব্যবহার করছে, সেটা আর অন্য কোনো কাজ করতে পারবে না, তেমনভাবে গভর্নমেন্টও ওই সমস্ত ব্যক্তিদেরকে এমনভাবে তাদের লাইফটাকে তৈরি করছে যার ফলে তারাও আর অন্য কোনো জিনিসের প্রতি অন্য কোনো ওপিনিয়ন তারা প্রকাশ করতে পারবে না। আমরা বলতে পারি যে তারা এক প্রকার একটা স্লেভারিতে পরিণত হচ্ছে, অর্থাৎ স্লেভারিতে পরিণত করছে, যেমনটা বলা হবে তেমনটাই করা হবে, তাদের নিজস্ব কোনো প্রতিবাদ মতবিরোধ কিছুই থাকবে না। তো কবিতাটা শুরু হচ্ছে, হি ওয়াজ ফাউন্ড বাই দ্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। যে এরকম কিছু অর্গানাইজেশন থাকবে আমি বললাম, তো এরকম ফার্স্ট যে অর্গানাইজেশন আমরা দেখবো সেটা হচ্ছে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তো ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ওই ব্যক্তিটাকে খুঁজে পেয়েছে, টু বি ওয়ান এগেনস্ট হুম দেয়ার ওয়াজ নো অফিসিয়াল কমপ্লেন। এবং এরকম একটা ফার্স্ট অর্গানাইজেশন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা এইটা আমাদেরকে প্রকাশ করছে যে ব্যক্তিটির সম্পর্কে কোনো অফিসিয়াল কমপ্লেন নেই। তো আমাদের কাছে এটা খুবই অবাক লাগবে যে কমপ্লেন থাকবে কি করে, কারণ গভর্নমেন্ট তো ওই ওই ব্যক্তিদেরকে কোনো অফিসিয়াল কোনো ওই ব্যক্তিদেরকে কোনো ইন্ডিভিজুয়াল ফ্রিডম তো দেওয়াই হয়নি, তাহলে তারা কিভাবে তাদের নিজস্ব ওপিনিয়ন বা তাদের নিজস্ব মত নিজস্ব তাদের ভিউ পয়েন্ট তারা প্রকাশ করবে? তাদের তো কোনো চান্সই দেওয়া হয়নি। তো এটাই তো, অফিসিয়াল কমপ্লেন থাকবে কী করে ব্যক্তিগুলো, কারণ ব্যক্তিগুলোদেরকে তো কোনো চান্সই দেওয়া হয়নি তাদের নিজস্ব ভিউ পয়েন্ট বা নিজস্ব ওপিনিয়ন প্রকাশ করার। তাই জন্যই বলছে হি ওয়াজ ফাউন্ড বাই দ্য ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স টু বি ওয়ান এগেনস্ট হুম দেয়ার ওয়াজ নো অফিসিয়াল কমপ্লেন। এবং ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারা এটা বলছে ওই ব্যক্তির সম্পর্কে যে ওই ব্যক্তিটির সম্পর্কে কোনো অফিসিয়াল কমপ্লেন নেই। অ্যান্ড অল দ্য রিপোর্টস অন হিজ কন্ডাক্ট মানে বিহেভিয়ার, যে তার বিহেভিয়ারের উপর যে সমস্ত রিপোর্ট সেগুলো সবই অর্থাৎ সেগুলো সব এগ্রিয়েবল, দ্যাট ইন দ্য মডার্ন সেন্স অফ অ্যান ওল্ড ফ্যাশন ওয়ার্ড। এবং এখানে এই যে ওল্ড ফ্যাশন ওয়ার্ডটাকে একটা মডার্ন সেন্সে তিনি ব্যবহার করছেন এবং বলছেন হি ওয়াজ আ সেন্ট, SAINT, সেন্ট। এবার ডব্লিউএইচ ওয়ার্ডেন এখানে এই যে হি ওয়াজ আ সেন্ট, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা লাইন। তো এখানে তিনি খুব সুন্দর একটা প্যারালিজম নিয়ে আসছেন সেন্টের সাথে আননোন সিটিজেনের। কীভাবে? যে সেন্ট যেমন তিনি তার নিজস্ব ভাবধারায় তিনি তিনি সবসময় শান্ত থাকেন এবং সমাজে কি হচ্ছে না হচ্ছে তার এতে কোনো মাথা ব্যথা নেই এবং তিনি কোনো এতে মতবিরোধ করেন না, যেমনভাবে চলছে চলুক, তিনি সবসময় শান্ত প্রকৃতির থাকেন। তেমনভাবে ওই আননোন সিটিজেন সেও ওই গভর্নমেন্টের তৈরি করা রুলের বিরুদ্ধে কোনো ওপিনিয়ন প্রকাশ করছে না, তিনিও শান্ত রয়েছেন, যেমনটা একটা সেন্ট শান্ত থাকেন। তো এইভাবে তিনি একটা খুব সুন্দর প্যারালিজম ব্যবহার করছেন, যে যেমনটা একটা এই যে ওল্ড ফ্যাশন ওয়ার্ড এই ওয়ার্ডটাকে এখন মডার্ন সেন্সে নিয়ে আসছেন। যেমনটা একটা সেন্ট শান্ত থাকেন, তারও কোনো আর্থলি কোনো ডিজায়ার থাকে না, তারও কোনো মতবিরোধ থাকে না, তেমনভাবে ওই ব্যক্তিটারও কোনো মতবিরোধ বা কোনো আর্থলি ডিজায়ার তেমন নেই, তিনিও সবসময় সেন্টের মতো শান্ত রয়েছেন। এটাই তার বিহেভিয়ারের ওপর যে রিপোর্টটা আমাদেরকে প্রকাশ করছে, সেই প্রকাশ করছে সেটা অত্যন্ত এগ্রিয়েবল। ওকে, তো ফর ইন এভরিথিং হি ডিড হি সার্ভ দ্য গ্রেটার কমিউনিটি। এবং তিনি যা যা করে গেছেন তিনি সবই একটা গ্রেটার কমিউনিটি গড়ে তুলতে। গ্রেটার কমিউনিটি আমরা কোন সেন্সে ব্যবহার করতে পারি? যে গ্রেটার কমিউনিটি বলতে এমন একটা কমিউনিটি যেই কমিউনিটিতে কোনো ইন্ডিভিজুয়াল লিবার্টি দেওয়া হয় না, যে মানুষদেরকে কোনো ইন্ডিভিজুয়াল স্বাধীনতার কিছু দেওয়া হবে না, অ্যান্ড
যে স্টেট যেটা রয়েছে এবং স্টেটের যে অর্ডার, স্টেটের অর্ডারটাকে সব থেকে সুপ্রিম অর্ডার হিসেবে ধরে নেওয়া হবে। তো সেটা হচ্ছে একটা গ্রেটার কমিউনিটি। তো ব্যক্তিটা তিনি তার জীবনে যা যা করে গেছেন সেটা একটা গ্রেটার কমিউনিটি গড়ে তুলতে করে গেছেন। তারপর এক্সেপ্ট ফর দ্য ওয়ার, এবার তিনি কী কী করে গেছেন, এক্সেপ্ট ফর দ্য ওয়ার টিল দ্য ডে হি রিটায়ার, যে যুদ্ধ চলাকালীন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন অ্যান্ড এবং তিনি যেদিন রিটায়ার্ড করলেন। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমরা জানি যেটা ওয়ার্ল্ড ওয়ার যেটা চলেছিল 28 জুলাই 1914 টু 11 নভেম্বর 1918। তো এই সময়কালে অ্যান্ড এবং টিল দ্য ডে হি রিটায়ার, এবং যেদিন তিনি রিটায়ার্ড করলেন হি ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, তিনি এই দিনগুলো ছাড়া মানে যেদিন যুদ্ধ চলছিল এবং তিনি যে রিটায়ার্ড করলেন এই দিনগুলো ছাড়া তিনি অনবরত ফ্যাক্টরিতে তিনি তার দৈহিক পরিশ্রম করে গেছেন। অ্যান্ড নেভার গট ফায়ার্ড, মানে তিনি কোনোদিনও ফায়ার্ড হননি, মানে তিনি কোনোদিনও ডিসমিসড হননি বা তিনি কোনোদিনও স্যাকড হননি। তো অ্যাকচুয়ালি আমাদের কাছে এটা মনে হবে যে ডব্লিউ জর্ডেন হবে হয়তো ওই ব্যক্তিটির গুড কোয়ালিটির সম্পর্কে বলছে, যে ব্যক্তিটি তিনি কোনোদিনও ফায়ার হননি, তিনি তার কাজের প্রতি অত্যন্ত সজাগ, কিন্তু আলটিমেটলি তিনি আমাদেরকে এই একটা ইন্ডিকেট দিচ্ছেন যে কতটা পরিমাণে মেকানিক্যাল লাইফ লিড করছেন ব্যক্তিটা, সেটা সম্পর্কে আমাদের সামনে তুলে ধরছেন, যে কতটা পরিমাণে মেকানিক্যাল লাইফ লিড করছেন এই ব্যক্তিটা, সেটার সম্পর্কে আমাদের সামনে তিনি তুলে ধরছেন। বাট স্যাটিসফাইড হিজ এমপ্লয়ার্স, কিন্তু তিনি তার এমপ্লয়ারদেরকে স্যাটিসফাইড করেছেন ফুজ মোটরস ইনকর্পোরেশন, এবং এমপ্লয়ার্সে স্যাটিসফাইড হবেই, কারণ তিনি কোনোদিনও ছুটি নেননি, তিনি অনবরত কাজ করে গেছে এবং তিনি কোনোদিনও ফায়ার্ডও হননি। এইভাবে তিনি একটা মেকানিক্যাল লাইফ লিড করতেন। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে গভর্নমেন্ট চাচ্ছেন যে কীভাবে ব্যক্তিদেরকে একটা স্লেভারির মাধ্যমে নিয়ে আসা যায়, কীভাবে তাদেরকে একটা মেকানিক্যাল লাইফে মানে ট্রান্সফর্ম করানো যায়, সেটা গভর্নমেন্টের প্রধান উদ্দেশ্য। তারপরে তিনি বলছেন ইট হি ওয়াজ নট আ স্ক্যাব অর অড ইন হিজ ভিউজ, যে তিনি কিন্তু তার ভিউ পয়েন্টে তিনি স্ক্যাব নয়, স্ক্যাব মানে ব্যাকডেটেড, আর অড মানে আমরা জানি আনইউজুয়াল বা অ্যাবনর্মাল নন, যে তিনি তার ভিউ পয়েন্টে বা কন্টেম্পোরারি যে সোশ্যাল লাইফস্টাইল যেটা চলছে সেই লাইফস্টাইলে তিনি কিন্তু ব্যাকডেটেড নয়, তিনি কিন্তু একদম আপডেটেড রয়েছেন, এবং তিনি অন্যান্যদের মতো কোনো অন্যান্যরা যেমনভাবে তাদের লাইফ লিড করছে তেমনভাবে তিনি নিজের লাইফও লিড করছেন, তিনি কিন্তু আনইউজুয়াল বা অড সবার থেকে আলাদা এরকম টাইপের বা অ্যাবনর্মাল টাইপের তিনি কিন্তু নন। তিনি ব্যাকডেটেড নন কারণ ফর হিজ ইউনিয়ন রিপোর্টস, তার কিছু ইউনিয়ন রিপোর্ট, আবার একটা অর্গানাইজেশন, কারণ তার ইউনিয়ন রিপোর্টস দ্যাট হি পেড হিজ ডিউজ, এবং তার ইউনিয়ন রিপোর্ট আমাদেরকে তার ইউনিয়ন এই রিপোর্ট দিচ্ছে যে তিনি কিন্তু তার যে সমস্ত পেডগুলো ছিল তার সব ডিউগুলো যেগুলো ছিল সেই ডিউগুলো তিনি সবই পেড করেছেন। এটা ইউনিয়ন রিপোর্টস আমাদের সামনে এটা তুলে ধরছে। এবং গভর্নমেন্টের এখানেও একটু ভয় রয়েছে যে এই যে ইউনিয়ন প্রতিটা জিনিসে যেমন লেবারের একটা লেবার কমিউনিটির একটা ইউনিয়ন যেমন রয়েছে, প্রচুর জিনিস যেমন ইউনিয়ন রয়েছে, তো এই যে ইউনিয়নটা ওই আননোন সিটিজেনটার ডিউ সম্পর্কে এই যে একটা স্টেটমেন্ট দিল যে তিনি তার ডিউগুলো সব ঠিকঠাকভাবে পেড করেছেন, তো ওই ইউনিয়নটা কি গভর্নমেন্টের ইউনিয়ন, তো এটাও কিন্তু গভর্নমেন্ট চেক করছে, যে ব্যাকারের মধ্যে এটা বলছেন যে আওয়ার রিপোর্ট অন হিজ ইউনিয়ন, যে ইউনিয়নের ওপর আমার যে রিপোর্ট সোর্স দেখাচ্ছে ইট ওয়াজ সাউন্ড, যে আমাদের ইউনিয়নের ওপর যে রিপোর্ট সেটা দেখাচ্ছে যে এটা একটা সাউন্ড, এটা একটা যে আমাদেরই গভর্নমেন্টের একটা ইউনিয়ন, কোনো সমস্যা নেই। অ্যান্ড আওয়ার সোশ্যাল সাইকোলজি ওয়ার্কার্স, আবার একটা অর্গানাইজেশন, যে আমাদের সোশ্যাল সাইকোলজি ওয়ার্কার্স তারা ফাউন্ড দ্যাট হি ওয়াজ পপুলার উইথ হিজ মেটস অ্যান্ড লাইকড আ ড্রিঙ্ক, এবং আমাদের সোশ্যাল সাইকোলজি ওয়ার্কার্স তারা বলছে যে তিনি খুবই পপুলার ছিলেন তার সমস্ত মেটসের সাথে, অ্যান্ড লাইকড আ ড্রিঙ্ক, এবং তিনি ড্রিঙ্কও পান করতে পছন্দ করতেন। কন্টেম্পোরারি সোসাইটি এই সমস্ত লাইফ লিড করছে, মডার্ন লাইফ লিড করছে, তো তিনি যদি ব্যাকডেটেড হন তাহলে তিনি ড্রিঙ্ক পান করতেন না, কিন্তু না তিনি ড্রিঙ্ক পান করছেন, ঠিক আছে সোশ্যাল সাইকোলজি ওয়ার্কার্সরা তারা গভর্নমেন্টের কাছে এই রিপোর্ট দিচ্ছে যে না ব্যক্তিটা একেবারে আমাদের কন্টেম্পোরারি সোসাইটির লাইফস্টাইলের মতোই ওতপ্রোতভাবে চলছে, এবং কারণ তিনি তার মেটসের কাছে অত্যন্ত পপুলার এবং তিনি ড্রিঙ্কও পান করেন। নেক্সট, দ্য প্রেস আর কনভিন্সড দ্যাট হি বট আ পেপার এভরিডে, এবং আমাদেরকে প্রেসরা এই কথা দিচ্ছে যে এমনকি তিনি প্রতিদিন একটা করে পেপারও কিনতেন, দ্যাট হি বট আ পেপার এভরিডে, অ্যান্ড দ্যাট হিজ রিয়াকশনস টু অ্যাডভার্টাইজমেন্টস ওয়ার নর্মাল ইন এভরিওয়ে। আমাদেরকে এই রিপোর্টটাও দিচ্ছে যে আমাদের যেসব অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে পেপারে, সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো
প্রতি তিনি নর্মালি বিহেভ করেন, তিনি কিন্তু কোনো আনইউজুয়াল এরকম কোনো বিহেভ করতে বা সেটার বিরুদ্ধে কিন্তু মতবিরোধ দেখাচ্ছেন না, সব দিক থেকে তিনি একটা নর্মাল রিয়াকশানই কিন্তু দিচ্ছেন তিনি, এটাও এমনকি লক্ষ্য করছে গভর্নমেন্ট। পলিসিস টেকেন আউট ইন হিজ নেম প্রুভ দ্যাট হি ওয়াজ ফুললি ইনসিওর্ড, এবং কিছু পলিসি এজেন্সিজ রয়েছে তারা এইটা আমাদের কিছু ইন্স্যুরেন্স পলিসি রয়েছে, তারা বলছে পলিসি এজেন্সি যা রয়েছে তারা বলছে যে তার নামে এটা প্রুভও করছে যে দ্য টেকেন আউট ইন হিজ নেম প্রুভ দ্যাট হি ওয়াজ ফুললি ইনসিওর্ড, যে তিনি তার ইন্স্যুরেন্সও তিনি করেছেন, ঠিক আছে, ইন্স্যুরেন্সও তিনি করেছেন। অ্যান্ড হিজ হেলথ কার্ড শোজ হি ওয়াজ ওয়ান্স ইন হসপিটাল বাট লেফট ইট কিওর, এবং তার যে হেলথ কার্ড যেটা রয়েছে সেই হেলথ কার্ড আমাদেরকে বলছে যে এমনকি তিনি একবার হসপিটালে ভর্তি হয়েছিলেন বাট লেফট ইট কিওর, এবং তিনি তারপর সুস্থ হয়ে চলে গিয়েছিলেন। তো বোথ প্রডিউসার্স রিসার্চ অ্যান্ড হাই গ্রেড লিভিং ডিক্লেয়ার, তাহলে প্রডিউসার হিসেবে এবং হাই গ্রেড লিভিং ডে তারা ডিক্লেয়ার করছে দ্যাট হি ওয়াজ ফুললি সেন্সিবল টু দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইনস্টলমেন্ট প্ল্যান, যে ইনস্টলমেন্ট প্ল্যানের যে অ্যাডভান্টেজেস ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারের প্রতি তিনি অত্যন্তই সেন্সিবল। তো যে ব্যক্তিটি এই ইনস্টলমেন্ট ব্যাপারে অ্যাডভান্স সম্পর্কে সেন্সিবল, তিনি অবশ্যই ইনস্টলমেন্ট নেবেন। ইনস্টলমেন্ট নিলে কী হবে, গভর্নমেন্টেরও লাভ হবে, গভর্নমেন্টেরও আন্ডারে কিছু মানি তার ফান্ডে যাবে। তো এইভাবে এরমভাবে টোটালিটারিয়ান গভর্নমেন্ট মানুষদেরকে ইনস্টলমেন্টের অ্যাডভান্টেজেস ব্যাপারটা তাদের সামনে তুলে ধরছে, এবং সেগুলোও তারা নোটিস করছে যে আদৌ তারা অ্যাডভান্টেজ সম্পর্কে সেন্সিবল কি না, যেমনটা এই ব্যক্তিটার ক্ষেত্রে ঘটছে। অ্যান্ড হ্যাড এভরিথিং নেসেসারি টু দ্য মডার্ন ম্যান, এবং এগুলো সব কিছুই নেসেসারি একটা মডার্ন ম্যানের, মডার্ন ম্যান হতে এগুলো সব কিছুই নেসেসারি, যে তারা ঠিকঠাক ইন্স্যুরেন্স করছে কি না, ইনস্টলমেন্ট প্ল্যান সম্পর্কে তারা সজাগ কি না, পলিসি তাদের আছে কি না, এই সমস্ত ব্যাপার সম্পর্কে। এবং একটা মডার্ন ম্যান হতে গেলে কিছু গ্যাজেটসও থাকতে হবে তাদের বাড়িতে, যেমন ফোনোগ্রাফ, রেডিও, কার এবং ফ্রিজিডিয়ার মানে আমাদের বর্তমানকালে যেসব রেফ্রিজারেটর বা আমরা ফ্রিজ যেটাকে বলতে পারি। তো এই সমস্ত গ্যাজেটসগুলো থাকবে বাড়িতে, কিসের জন্য, মডার্ন ম্যান হিসেবে গড়ে ওঠার জন্য, মডার্ন ম্যান হতে হলে এই সমস্ত গ্যাজেটসগুলো থাকতে হবে। Our researchers into public opinion are content that he held the proper opinions for the time of year. এবং টোটালিটারিয়ান গভর্নমেন্ট যদিও বা ব্যক্তিদেরকে নিজস্ব ওপিনিয়ন বা ভিউ পয়েন্ট প্রকাশ করার চান্স যদিও বা দেন, কিন্তু সেই ওপিনিয়নটা হবে গভর্নমেন্টের তৈরি, মানে তারা তাদের নিজস্ব কোনো ইন্ডিভিজুয়ালিস্টিক তারা তাদের নিজস্ব ওপিনিয়ন প্রকাশ করতে পারবে না। গভর্নমেন্ট যদি বলে যে শান্তি চাও, মানে শান্তিকে তোমরা সাপোর্ট করো, তো শান্তিকে সাপোর্ট করবে। গভর্নমেন্ট যদি চায় তোমরা যুদ্ধকে সাপোর্ট করো, তো সবাই যুদ্ধকে সাপোর্ট করবে। তো আওয়ার রিসার্চার্স ইন্টু পাবলিক ওপিনিয়ন, কিছু পাবলিক ওপিনিয়ন ওপিনিয়নের ওপর কিছু রিসার্চার তারা এটা রিপোর্ট দেয় যে দ্যাট দ্য আননোন সিটিজেন, মানে ওই ব্যক্তিটি আননোন সিটিজেন, হি হেল্ড দ্য প্রপার ওপিনিয়ন্স ফর দ্য টাইম অফ ইয়ার, যে বছরের সবসময় সে একটা প্রপার ওপিনিয়ন ধরে রেখেছিল, যে ওয়েন যখন দেয়ার ওয়াজ পিস, যখন গভর্নমেন্ট বলছে যে তোমরা পিসকে সাপোর্ট করো, তারা পিসকে সাপোর্ট করছে, তেমন বা ব্যক্তিটাও পিসকে সাপোর্ট করেছিল, হি ওয়াজ ফর পিস। ওয়েন যখন দেয়ার ওয়াজ ওয়ার, এবং যখন যুদ্ধকে তারা সাপোর্ট করতে চেয়েছিল, হি ওয়েন্ট, এবং তিনি যুদ্ধকে তারপর সাপোর্ট করে, মানে গভর্নমেন্ট যখন চেয়েছেন তোমরা যুদ্ধকে সাপোর্ট করো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন, তেমনভাবে তারা আননোন ওই সিটিজেনটিও তেমনভাবে যুদ্ধকে সাপোর্ট করেছিল। তো এইভাবে একটা রিসার্চার রয়েছে যারা পাবলিক ওপিনিয়নের ওপর রিপোর্ট, পাবলিক ওপিনিয়নের ওপর তারা দেখে যে ব্যক্তিটি আদৌ গভর্নমেন্টের তৈরি করা ওপিনিয়নের ওপর হাঁটছে কিনা, গভর্নমেন্টের ওপিনিয়নকে ঠিকঠাকভাবে প্রকাশ করছে কিনা, এই ব্যাপারটা। তারপর হি ওয়াজ ম্যারিড, এবং তিনি বিবাহিত ছিলেন, অ্যান্ড অ্যাডেড 5 চিলড্রেন টু দ্য পপুলেশন। তাহলে হি ওয়াজ ম্যারিড অ্যান্ড অ্যাডেড 5 চিলড্রেন টু দ্য পপুলেশন, তাহলে তিনি বিবাহিত ছিলেন এবং তিনি 5টি সন্তান অ্যাডেড করেছিলেন পপুলেশন, তাহলে 5টি সন্তান তিনি পপুলেশনে অ্যাডেড করেছিলেন। এইটাও নজর রাখছে এমনকি গভর্নমেন্ট। এবং এটা কারা এবং এটা তারপরে লাইনে আমি বলছেন যে হুইচ আওয়ার ইউজেনিস্ট, তো আমাদেরকে জানতে হবে ইউজেনিস্ট কি, হোয়াট ইজ ইউজেনিস্ট। তো অ্যাকচুয়ালি আমরা যদি বলি হোয়াট ডাজ ইউজেনিস্ট বেসিক্যালি কি, ইউজেনিস্ট ইজ আ সায়েন্টিস্ট স্পেশালাইজিং ইন দ্য ব্রিডিং অফ আ ফাইনাল রেস ইন দিস ইনস্ট্যান্স অফ হিউম্যান বিংস। তাহলে ইউজেনিস্ট হচ্ছে এমন কিছু সায়েন্টিস্ট, ইউজেনিস্ট হচ্ছে এমন একটা সায়েন্টিস্ট যে আমাদের যে ব্রিডিং হিউম্যান বিইংসদের যে ফাইনাল রেস, এই ফাইনাল রেসের যে ব্রিডিং কেমনভাবে একটা ভালো প্রজাতি গড়ে উঠবে সেটা সম্পর্কে ঠিকঠাক আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। ব্যক্তিটি বিবাহিত ছিলেন এবং ব্যক্তিটি আমাদের পপুলেশনে 5টি সন্তান অ্যাডেড করেছিলেন।
জিনিস বলছে এই যে 5টি সন্তান অ্যাডেড করেছেন ওই ব্যক্তিটি, তো যেইটা আমাদের একটা গুড একটা পপুলেশন, একটা গুড ভালো প্রজাতি তৈরি করতে আমাদের সহায়তা করছে ওই ব্যক্তিটিও। তো পেরেন্টদের কাছে ওই 5টি সন্তান ঠিক আছে, পারফেক্ট, একটা ভালো জেনারেশন গড়ে উঠতে। অ্যান্ড আওয়ার টিচার্স, এবং আমাদের শিক্ষকেরা রিপোর্ট দ্যাট হি নেভার ইন্টারফেয়ার উইথ দেয়ার এডুকেশন, এবং আমাদের টিচার্সরা বলছেন যে ওই ব্যক্তিটি কোনোদিনও আমাদের এডুকেশন সিস্টেমের প্রতি কোনোদিনও ইন্টারফেয়ার দেখাননি। কেন কেন মানে কেন এই রিপোর্টটার প্রয়োজন? কারণ হচ্ছে এই যে এডুকেশনাল যে সিস্টেম, তো এডুকেশনাল সিস্টেমটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের তৈরি। তো কোনো ব্যক্তি যদি এটার সম্পর্কে ইন্টারফেয়ার করে তো অবভিয়াসলি টিচার্সরা সেটা জানবে। তো তাই জন্য টিচার্সের কাছে রিপোর্টটা আছে যে ব্যক্তিটি কোনোদিনও গভর্নমেন্টের তৈরি করা এডুকেশনাল সিস্টেমের প্রতি কোনোদিনও ইন্টারফেয়ার করেননি। এর সম্পর্কে আমাদেরকে একটা রিপোর্ট দিচ্ছে। তো কতগুলো রিপোর্ট গভর্নমেন্টের কাছে জমা হচ্ছে ওই ব্যক্তিটার সম্পর্কে। তারপরে দুটো লাইন সত্যি খুব মানে দুর্দান্ত, মানে তারপরে দুটো লাইনও খুব গুরুত্বপূর্ণ। তারপরে তিনি প্রশ্ন করছেন, ওয়াজ ই ফ্রি, যে ওই ব্যক্তিটি কি কোনোদিনও ফ্রি ছিল? ওয়াজ ই হ্যাপি, যে ব্যক্তিটি কোনোদিনও কি খুশি ছিল? দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবসার্ড, মানে কোয়েশ্চেনের কোনো গুরুত্বই নেই। তো এখানে আইরনিক্যালি আমাদেরকে ডব্লিউ জর্ডেন বলছেন যে ব্যক্তিটা কিভাবে ফ্রি হবে, ব্যক্তিটা কিভাবে খুশি থাকবে, কারণ ব্যক্তিটার তো নিজস্ব কোনো ওপিনিয়ন প্রকাশ করার কোনো চান্সই তো গভর্নমেন্ট দেয়নি। তো ব্যক্তিটা সেখানে ফ্রি হবে কি করে, বা ব্যক্তিটা শান্তি পাবে কি করে, বা ব্যক্তিটা হ্যাপি থাকবে কি করে? কারণ সবসময়ই তো সে মেকানিক্যাল লাইফ লিড করছে, কিভাবে সে হ্যাপি থাকবে, কিভাবে সে ফ্রি থাকবে? দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবসার্ড, কোয়েশ্চেনটা একেবারে মানে গুরুত্বহীন, কোনো গুরুত্ব নেই কোয়েশ্চেনটার। তারপরে লাইন দুটো খুব গুরুত্বপূর্ণ, হ্যাড এনিথিং বিন রং উই শুড সার্টেনলি হ্যাভ হার্ড। তো টোটালিটারিয়ান গভর্নমেন্ট বলছেন যে হ্যাড এনিথিং বিন রং, যদি কোনো কিছু রং হতো উই শুড সার্টেনলি হ্যাভ হার্ড, তাহলে আমরা অবশ্যই শুনে থাকতাম। তো এখানে ডব্লিউ জর্ডেন আইরনিক্যালি আমাদেরকে এই থিঙ্কিংয়ের ওপর ইন্ডিকেট করছেন যে গভর্নমেন্টের কাছে এমন কোনো ইনফরমেশান নেই যে তাদের রুলের বিরুদ্ধে কেউ মতবিরোধ করেছে। আমাদেরকে বুঝতে হবে যে গভর্নমেন্ট তো চান্সই দেয়নি কোনো ব্যক্তিকে তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল কোনো ওপিনিয়ন বা ভিউ পয়েন্ট প্রকাশ করার। তো সেখানে কোনো জিনিস যদি রঙও হয়ে থাকে তো সেখানে গভর্নমেন্ট জানবেই বা কী করে? তাই জন্যই তিনি বলছেন যে হ্যাড এনিথিং বিন রং, যদি কোনো রং হয়ে থাকতো তাহলে গভর্নমেন্টরা বলছে যে আমরা তাহলে শুনে থাকতাম। যে তোমরা তো তোমাদের নেটিভ মানুষদেরকে বা তোমরা তোমাদের সিটিজেনদেরকে তো কোনো চান্সই দাওনি তারা তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন বা ইন্ডিভিজুয়াল ভিউ পয়েন্ট প্রকাশ করার। তো সেখানে তোমরা শুনে থাকবে কী করে যে কোনো জিনিস রং হচ্ছে না। তো এইভাবেই ডব্লিউ জর্ডেন দ্য আননোন সিটিজেন এই কবিতাটির মধ্য দিয়ে ম্যাসিভভাবে টোটালিটারিয়ান গভর্নমেন্টের যে নেগেটিভ সাইড, সেই নেগেটিভ সাইডকে আমাদের চোখের সামনে তুলে ধরছেন। আমি যদি আমার এই কবিতাটি ঠিকঠাকভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা আমার নেই, তাও আমি ডব্লিউ জর্ডেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য তাঁর লেখা কবিতাটি আমি পর্যবেক্ষণ অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। তো যদি কোথাও আমি কিছু ভুল করে থাকি তো অবশ্যই বলবে তোমরা।